নমস্কার, আপনারা দেখছেন ঋষি হেয়ার। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজকে যে খবর দেব, দুর্দান্ত একটা খবর দেব এবং অতি অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির খবর। কারণ তৃণমূল কংগ্রেস কার দখলে থাকবে? তৃণমূল কার? ঘাসফুলের প্রতীক কার? সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হবে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হবে? সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিও শুরুতেই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। শুনুন আমার আজকের এই যে বক্তব্য বা যেই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ এই কথাটা কেন বলছি, আমরা দেখেছি যে গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বা তাদের একটি দল, একটা প্রতিনিধি দল, 10 জনের একটি প্রতিনিধি দল, তারা নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। তারা জানিয়েছে যে তারাই আসল তৃণমূল, তাই দাবি করার কিছু নেই, তারাই তো আসল তৃণমূল। কিন্তু তা বললে তো হবে না, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, তাদের সঙ্গে বেশ কিছু প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক অর্থাৎ অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা তারা নভোটেলে বৈঠক করেন। তাদের নাকি সেটা জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল এবং সেই বৈঠকে তারা ঠিক করে ফেলেন তাদের যে এই কর্মসমিতি, কারণ তাদের দাবি যে 2025 সালেই তাদের যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে কমিটি ছিল সেই কমিটি নালান ভয়েড হয়ে গিয়েছে বা সেই কমিটির আর কোনো ভ্যালিডিটি নেই, যতদিন শেষ হয়ে গেছে। তাই নতুন কমিটি তৈরি করতে হবে। সে কারণে তারা মিটিং করে ঠিক করে ফেলেন, যেখানে চেয়ারম্যান হিসেবে অর্থাৎ জাতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম উত্থাপন করা হয় বা অরূপ রায়কে চেয়ারম্যান করা হয়। এছাড়াও এই কমিটিতে ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, আকরুজ্জামান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিনরা তারা রয়েছেন সেই কমিটিতে। এবার সেই কমিটিও কমিশনের দ্বারস্থ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তারাও নতুন করে যে কমিটি তৈরি করেছে, সেই কমিটি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন, সেই কমিটি ইতিমধ্যে মেল করে নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের কমিটিতে ঠিক কে কে বা কারা কারা রয়েছেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এরকম রয়েছে কমিটিতে। তো গতকাল কমিশনের দ্বারস্থ হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেসের 10 জনের প্রতিনিধির দল। তারা তাদের দাবি দাওয়া জানিয়ে এসছে। আর ঠিক গতকালই রাতের দিকে কিন্তু কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ কালীঘাট পন্থী তৃণমূলকে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলকে চিঠি দিয়েছে। তারা জানতে চেয়েছে যে আসলে তৃণমূল কার এবং এই সম্পর্কিত নথি তাদেরকে জমা দিতে হবে। দুপক্ষকেই এ ব্যাপারে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানতে চেয়েছে এবং সেই নথিপত্র তাদেরকে সাবমিট করতে হবে বা নথিপত্র সহ তাদেরকে বক্তব্য জানাতে হবে আগামী সোমবারের মধ্যে, অর্থাৎ 6 জুলাইয়ের মধ্যে। 6 জুলাই বিকেল 5টার মধ্যে কিন্তু কমিশনকে এ ব্যাপারে যাবতীয় তথ্য নথি দিয়ে বলতে হবে যে তারাই আসলে তৃণমূল। অর্থাৎ নির্বাচনের পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্যার মধ্যে পড়েছিলেন, একে তো ভোটে ভরাডুবি, তারপরে যে 80 জন বিধায়কও জিতেছিলেন তারাও আর সঙ্গে নেই, ম্যাক্সিমামটাই তার সঙ্গে নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে একটা দল বিদ্রোহ ঘোষণা করে বিধানসভাতে, তারা নিজেদের মতন করে একটা কমিটি গড়ে, তারা নিজেদের মধ্যে বৈঠক করে, তারা কে বিরোধী দলনেতা, কে আর মুখ্য সচেতক, এই সমস্ত নিয়ে চিঠি দিয়ে কমিটি গঠন করে সেটা স্পিকারের কাছে দেন। স্পিকার তাদেরকেই মান্যতা দেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন বিরোধী দলনেতা, কিন্তু সেখানে ভাঙন ঘটে, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়কে কেউ মেনে নেননি। যদিও সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের যে কমিটি, সেখানেই কিন্তু ছিলেন ফিরহাদ হাকিম, তিনি আবার লাফ দিয়ে চলে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তাদের দাবি যে তাদের সঙ্গে ম্যাক্সিমাম জয়ী বিধায়ক রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, প্রাক্তন বিধায়ক রয়েছেন, জেলা পরিষদের সদস্য রয়েছেন, অর্থাৎ তারাই তো আসল তৃণমূল, তাদেরকে আর সেটা দাবি করার কি আছে। এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তো গতকাল কমিশনের দ্বারস্থ হয়েছিলেন 10 জনের একটি প্রতিনিধি দল। বেলা 12টা নাগাদ তারা কমিশনে গিয়েছিলেন। তারা সেখান থেকে জানিয়েছেন যে তারা আসলে তৃণমূল এবং তাদের সঙ্গে দলের 2/3 বিধায়ক রয়েছেন, প্রাক্তন মন্ত্রীরা তাদের সঙ্গে রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, জেলা পরিষদের সদস্যরা রয়েছেন এবং তারা বলেছেন তাদের যে প্রয়োজনীয় নথিপত্র সেটা তারা জমা দিয়েছেন, ইতিমধ্যে জমা দিয়েছেন। এরই মধ্যে গতকাল আবার
এই যে তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা তো আগে ফ্রিজ করে দেওয়া হয়েছে, কারণ অরূপ বিশ্বাস তিনি আগে কোষাধ্যক্ষ ছিলেন, তিনি চিঠি দিয়েছিলেন ব্যাংককে যে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হোক। তারপরে আবার দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এক ব্যক্তি তিনি এই নিয়ে পুলিশের দ্বারস্থ হন, যে বলেন যে বেশ কিছু কালো টাকা নাকি অ্যাকাউন্টে ঢুকেছে তৃণমূল কংগ্রেসের, তাই সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক। পুলিশও তড়িঘড়ি সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে তদন্ত না করেই, এবং সেই নিয়ে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে তা ব্যাংকের অ্যাকাউন্ট কার দখলে থাকবে, কেন ফ্রিজ করা হয়েছে, তৃণমূল অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে মামলা করে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা, এবং হাইকোর্টে এই মামলা চলছে। হাইকোর্টে সওয়াল জবাব চলেছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে। তো এক্ষেত্রে হাইকোর্টের পক্ষ থেকেও কিন্তু আবার তৃণমূল কংগ্রেসকে, ব্যাংককে তাদেরকে বলা হয়েছে যে হলফনামা দিয়ে এবার জানাতে হবে। ব্যাংকের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে বিষয়টা ঠিক কি, কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদেরকে সেটা হলফনামা দিয়ে জানাতে বলেছে আদালত। পাশাপাশি পুলিশকেও বলেছে যে এই সম্পর্কিত তদন্ত কতদূর এগিয়েছে। কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতে যেটা দাবি করা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো, যে এই যেটা বলা হচ্ছে যে 18 জুন বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ 24 পরগনা একজন বিধায়ক। তার অভিযোগ বড় ধরনের সাইবার প্রতারণার টাকা কিছু ব্যাংকের অ্যাকাউন্টে প্রবেশ করেছে, তার মধ্যে তৃণমূলের কিছু ব্যাংক অ্যাকাউন্টও থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। তারপরেই পুলিশ এফআইআর দায়ের করে। ব্যাংক কর্তৃপক্ষকে 3টি অ্যাকাউন্টে ডেবিট অর্থাৎ টাকা তোলা ফ্রিজ করার জন্য বলা হয়। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে 3টে নয় 8টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাবতীয় লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্তের বক্তব্য, যে অভিযোগ জানানো হয়েছে সেখানে কোথাও বলা হয়নি কত টাকা এখানে ঢুকেছে, ফলত কিসের কে বা কারা পাঠিয়েছে তাও উল্লেখ নেই। পুলিশ এই ব্যাপারে কোনো তদন্ত না করেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এবং যিনি মামলা করেছেন তিনিও বলতে পারেননি যে এই টাকার উৎস কোথা থেকে বা কি, বিষয়টা তিনিও পরিষ্কারভাবে জানাতে পারেননি। কালীঘাট তৃণমূলে আরো বক্তব্য যে ভোটের পর থেকে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্ট ফ্রিজের নেপথ্য সেই রাজনীতির কারণেই রয়েছে বলে তারা দাবি করেছেন, এবং এক্ষেত্রে ফ্রিজ তুলে নেওয়ার জন্য আদালতে তারা আর্জিটা নিয়েছেন। আদালত যাতে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয় সেই আবেদনও করেছে কালীঘাট তৃণমূল। এবং এক্ষেত্রে কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের আইনজীবী অভিষেক মানু সিংভি তিনি প্রশ্ন করেছেন, পুলিশ কি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ করতে পারে? তার সওয়াল, একটি রাজনৈতিক দলকে পঙ্গু করে দিতেই এই পদক্ষেপ করছে পুলিশ, অর্থাৎ এই প্রতিহিংসার রাজনীতি বা একটা রাজনৈতিক দলকে শেষ করে দেওয়া। সিংভি আদালতে বলেছেন, যদি তৃণমূল দুভাগে বিভক্ত হয়ে থাকে তবে তা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যেবারে কমিশন ইতিমধ্যে চিঠি দিয়ে দিয়েছে, সেটা সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু তার আগে পুলিশ কিভাবে তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে গেছে ধরে নিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল, এই প্রশ্ন তুলেছেন। আবার যিনি অভিযোগকারী বিধায়ক তার আইনজীবী নীরজ কিষাণ কৌলের সওয়াল, যে তৃণমূলের জাতীয় কর্মসূচির মেয়াদ 2025 সালে শেষ হয়েছে। এই অবস্থায় তৃণমূলের মধ্যে বিভাজন হয়ে থাকলে সে বিষয়ে কমিশনই সিদ্ধান্ত নেবে, তাও মেনে নেন তিনি। কিন্তু সিংভিও নিজের সওয়ালে এক প্রকার মেনে নিচ্ছেন যে দলের দুটি ভাগ হয়েছে, সেক্ষেত্রে তহবিল কার থাকবে তা স্থির হওয়ার আগেই কিভাবে এক পক্ষ তহবিলের অধিকার চেয়ে কোর্টে চলে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীর আইনজীবী। এখানে সওয়াল জবাব, যুক্তি পাল্টা যুক্তিতে কিন্তু আদালত সরগরম হয়ে ওঠে, এবং এই ব্যাপারে কিন্তু আদালত নির্দেশ দিয়েছেন যে আগামী মঙ্গলবারের মধ্যে হলফনামার আকারে আদালতকে জানাতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে যে তাদের কি বক্তব্য এক্ষেত্রে, এবং পুলিশকেও তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছে। পরবর্তী শুনানি বুধবার দিন হবে, অর্থাৎ আগামী সোমবার এবং মঙ্গলবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু অ্যাসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছে এই বয়সে এসে। একটা দলকে এতদিন ধরে গড়ে তোলার পরেও তার জন্য কিন্তু এগুলো যথেষ্ট বিড়ম্বনা, কিন্তু তবুও তারা বলছেন তারা লড়াই করবেন, ফাইট করবেন। এত সহজে দমে যাওয়া সম্ভব নয়, দমিয়ে দিতে পারবে না কেউ, এই দাবি কিন্তু তারা করে চলেছেন। এখন যেটা দেখার বিষয় যে নির্বাচন কমিশন, দেখুন সবাই জানেন নির্বাচন কমিশন এখন এটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে কাদের অঙ্গুলি হেলনে চলছে, এবং এই ঋতপন্থী তৃণমূল কংগ্রেসটাও কাদের অঙ্গুলি হেলনে চলছে সেটাও সবাই জানে। কে বা কারা তাদেরকে
ব্যাকডোর সাপোর্ট দিচ্ছে। ফলত এটা খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে কমিশন তো বরণডালা সাজিয়ে বসেই ছিল যে কবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যাবেন, শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে তাদেরকে বরণ করে মিষ্টিমুখ করানো হবে। ফলত কমিশনের এই রায়টা কোন দিকে যেতে চলেছে মোটামুটি আন্দাজ করা যেতে পারে। ফলত 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন ঘুরে দাঁড়াবেন, সেদিন থেকে আবার নতুন করে ফাইট শুরু হবে। তার আগে থেকে কিন্তু তার আগেই এই মামলার মানে এই যে নির্বাচন কমিশন তারাও নিশ্চয়ই তাদের মতামতটা জানিয়ে দেবে, যেখানে সোমবার বলা হয়েছে অর্থাৎ 6 জুলাই বিকেল 5টার মধ্যে জানাতে হবে তৃণমূল কংগ্রেসকে, দুতরফেরই ঋত তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট পঞ্চ তৃণমূলকে জানাতে হবে যে আসলে কারা কারা তৃণমূল, তাদের সপক্ষে যুক্তি দিতে হবে। তো মোটামুটি এর সিদ্ধান্ত কি হতে চলেছে সবারই জানা। আপনার কি জানা আছে? কমেন্ট করে জানাবেন প্লিজ। তো যদি জানা না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চাইবেন, তারা হলফনামা বা তাদের নথিপত্র তারা দেবেন কি বিষয়, কমিশন সবটা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। তবে 21শে জুলাই আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড়সড় ধাক্কার জন্য প্রস্তুত নিক, এটাই আমার চারদিক দেখে তাই মনে হচ্ছে যে আবার একটা ধাক্কার পর ধাক্কা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করেই আছে। 21শে জুলাইয়ের সভা হবে কি হবে না, এখন যদি এই বিষয়টা কমিশন সিদ্ধান্ত নিয়ে নেয় যে কার দিকে যাবে এবং যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আসল তৃণমূল বলে, তাহলে আগামী দিনে আরো বেশ কিছু বিধায়ক কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যাবেন, এটা আর বলে রাখার অপেক্ষা রাখে না। এবং তখন কিন্তু এই সাংসদরাও এদের সঙ্গে ভিড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আরো একা হয়ে যাবেন এবং ব্রাত্য হয়ে যাবেন কার্যত, এটা বলে রাখার আর অপেক্ষা রাখে না। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করব। নিঃসন্দেহে আদালতের রায়, কমিশনের সিদ্ধান্তের উপরে আমাদের নজর রাখতে হবে, তারা কি সিদ্ধান্ত নেয়। সব কিছু তো এইভাবে স্পেকুলেট করা যায় না, দেখা যাক কি হয়। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।